সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসানাত আলী, বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 18 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 প্রবাসী কর্মীরা রাষ্ট্রকে শুধু দিচ্ছে, পাচ্ছে না। 2011 16 পরিবারে হাহাকার, গুপ্ত হত্যা। 2012 পদ্মা সেতু দুর্নীতি মামলা, 2 আবুলকে বাদ দিয়ে দুদকের দুর্বল মামলা। 2013 নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষকদেরও অনীহা। 2014 শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে খুন হন যুবদল নেতা সাত্তার। 2015 ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 2 গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 8। 2018 বিএনপির ইশতেহার, থাকবে না ডিজিটাল নিরাপত্তা আইন। 2022 জাতীয় কমিটির বৈঠক, নির্বাচনে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা আওয়ামী লীগের। 2023 দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র বেশি আওয়ামী লীগের। ডক্টর হাসানাত আলী, 2009 সালের একটি খবরে আমরা দেখলাম প্রবাসী কর্মীরা রাষ্ট্রকে শুধু দিচ্ছে, পাচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা দেখলাম এয়ারপোর্টে প্রবাসীদের গড়াগড়ি, বিক্ষোভ দেখলাম, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের বিশাল একটি ভূমিকা ছিল। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। তাদের যে আয়ের উপরেই কিন্তু রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে। এদেরকে কেন আমরা মূল্যায়ন করতে পারিনি? এটা কি রাষ্ট্রীয় সিস্টেমের কোনো সংকট আছে? যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারই এই রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন নামে অভিহিত করে থাকে কাগজে কলমে, কিন্তু বাস্তবে যখন তাদের ভোগান্তি, তাদের হয়রানি আমরা বিমানবন্দরে দেখি, সেটা আমাদেরকে অপমানিত করে, লজ্জিত করে, এবং কখনো কখনো এটি জাতির জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে দাঁড়ায়। দেখেন, বিমানবন্দরে শুধু এই প্রবাসী কেন, যে কোনো মানুষই যে কোনো সময় হয়রানির শিকার হয়, কখনো লাগেজ নিয়ে, কখনো ইমিগ্রেশনে, কখনো কর্মরত আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি ভালো বিহেভ করে বা আচরণ করে এরকমটা পরিলক্ষিত হয় না। এখন এখানে যে কথাটা আপনি বলছেন, এটা সিস্টেমের সমস্যা তো রয়েই গেছে। সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মানসিকতার সমস্যা রয়ে গেছে, যে আমরা নিজেদেরকে অনেক বড় ভাবি। আপনি যদি বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে যান, দেখবেন আপনি সেই এয়ারপোর্টে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা খুব সাবমিসিভ, খুব বিনয়ী, এবং তারা সহযোগিতা করার মানসিকতা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের এখানে উল্টা, সবাই যেন আমরা রাজা, সবাই রাজা। সহযোগিতা তো দূরের কথা, আপনি যদি একটু প্রশ্ন করেন, কাউকে জানার চেষ্টা করেন, এত বিরক্তিভাব তাদের মধ্যে যেন তারা ভিন্ন জগতের কোনো মানুষ বা ভিন্ন গ্রহের কোনো মানুষ। আসলে আমি যেটা মনে করি যে এটি যারা এই বিমান পরিচালনা করার সাথে জড়িত বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের বোধহয় এই মানসিক পরিবর্তনের প্রশিক্ষণটা দরকার। দেখেন, বাংলাদেশ একমাত্র বোধহয় দেশ যে ক্ষেত্রে বিভিন্ন সেক্টর, আমি যদি আমার সেক্টরের কথা বলি, শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করার পরে কোনো প্রকারের প্রশিক্ষণ, তারা কিভাবে ক্লাস নেবে, কিভাবে ছাত্রদের সাথে বিহেভ করবে, কিভাবে তার কর্মচারীর সাথে বিহেভ করবে, কোনো প্রশিক্ষণ ট্রেনিং ছাড়া তাদেরকে ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়া যায়। কি হয়? ফলাফল ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি, বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হওয়া, এগুলো কিন্তু আমরা দেখছি। কিন্তু যদি আপনি একজন মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার কর্ম সম্পর্কে যদি আপনি তাকে অবহিত করতেন, এবং তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন তার স্টেক হোল্ডারদের সাথে কেমন হবে, এটা যদি আপনি তাদেরকে
দিতেন, এবং পাশাপাশি সেই গাইডলাইন যদি ফলো না করে তাদেরকে যদি শাস্তির আওতায় আনতেন, এবং যারা এই গাইডলাইন ফলো করে তাদেরকে যদি পুরস্কৃত করতেন, সিস্টেমটা ডেভেলপ হতো। কিন্তু সেই সিস্টেমটা তো ডেভেলপ হয়নি। আর না হবার কারণে এই বিমানবন্দরে আসা যাওয়া, আর যে প্রবাসী বলেন, সাধারণ যাত্রী বলেন, তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। এটি হওয়া কাম্য নয় একটি দেশের জন্য। নিজামুদ্দিন, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রবাসীরা কেন হয়রানির শিকার হয়? তাদের রেমিটেন্সের উপরেই তো বারবার অর্থনীতি ঘুরে দাঁড়ায়, আমাদের ভঙ্গুর অর্থনীতি, এই অভ্যুত্থান পরবর্তী অর্থনীতিও ঘুরে দাঁড়ায় তাদের অবদান, এবং এই অভ্যুত্থানেও তারা বড় স্টেক। আমরা তাদেরকে সম্মানিত করতে পারছি না কেন? একটা রাষ্ট্রে যখন সুশাসন না থাকে, গুড গভর্নেন্স না থাকে, তখন অব্যবস্থাপনা সব জায়গায় ছুঁয়ে যায়। প্রবাসীরাও এর বাইরে নয়। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, এখানে যদি দুইটি সেক্টরকেও সিলেক্ট করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে গার্মেন্টস এবং যে প্রবাসীরা। এই প্রবাসীদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়াটিও বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই সেক্টরটিকে যেভাবে নার্সিং করার প্রয়োজন ছিল, যে ধরনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল, আপনি জানেন প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক হয়েছে। এখানে সাধারণ একজন মানুষের বিদেশে যাওয়ার জন্য যেই ঋণের যেই স্বাভাবিক যেই প্রক্রিয়াটি, এগুলাও কিন্তু বন্ধ করা হয়েছে। অপরদিকে আমরা যেটি লক্ষ্য করলাম, এই জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীরা একটা দুঃসাহসিক ভূমিকা পালন করছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের যেই ভাইয়েরা এই জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিতে গিয়ে তাদের তো অনেকের চাকরি চলে গেছে, এমনকি কারাগারেও ছিলেন। তারা দেশের জন্য যেভাবে ভাবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা যেই ধরনের পার্টিসিপেশন তারা যেভাবে ভাবেন, যেভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন, কিন্তু এটার বিপরীতে ওনাদেরকে রাষ্ট্র যে সার্ভিসটা এনশিওর করার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে না। সেটা না হওয়ার বড় কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল না, এবং এটার যে অ্যাবসেন্স, সরকার ব্যবস্থার যে অব্যবস্থাপনা, এটার রিফ্লেকশন কিন্তু সোসাইটির প্রত্যেকটা সেক্টরেই পড়ে। প্রবাসীও এটার বাইরে ছিল না। তো আমার মনে হয় যদি গণতান্ত্রিক ব্যবস্থাটি থাকতো, মানুষের জবাবদিহিতা থাকতো, তাহলে এরকম হওয়ার দুঃসাহস। গণতন্ত্রে আমরা ফিরবো, সেই জন্যই তো এই অভ্যুত্থান। ফেরার পথটা কি স্মুথ আছে? আপনার কাছে কি মনে হয় আমরা সেই জায়গাটায় কতটুকু স্মুথলি এগোচ্ছি? ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং সামনের পথ। একটা কথা আছে না, যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বড় কঠিন। আসলে রক্ষা করার সংগ্রামে এখন আমরা আছি। লড়াইটা অনেক কঠিন, কিন্তু আমার স্বাধীনতা কি অর্জন হয়ে গেছে? অর্জন একটা স্টেজে আমরা ঢুকতে পারছি। এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। ডেমোক্রেসির গভর্নমেন্ট চেঞ্জ করার কিংবা সরকার পরিবর্তন যেটাই বলেন, পৃথিবীতে এখন পর্যন্ত ভোটের থেকে বিকল্প সিস্টেম কিন্তু আবিষ্কার করা সম্ভব হয় নাই। তো আমার মনে হয় যে সামনে যে ইলেকশনটা, এটা একটা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটা সুন্দর পথ হতে পারে। আর সামনের দিনগুলো কি হবে রাজনীতিতে, এটা এনশিওর করা একেবারেই অসম্ভব ব্যাপার। সময় এবং বাস্তবতাই রাজনৈতিক নেতৃত্বদেরকে প্রশ্নের মুখে দাঁড় করাবে, যে তারা যদি ভালো কাজ করে জনগণ মেনে নিবে, না করলে যেই রিয়েলিটি সেটার মুখোমুখি হতে হবে। নিজামুদ্দিন, ধন্যবাদ। আর হাসনাত আলী, রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রশ্নের মুখোমুখি বা ইতিহাসের মুখোমুখি দাঁড় করাবে বা বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে আছি। নিজামুদ্দিন ছাত্র নেতা, তিনি বলছেন আমরা কি যে ওয়েতে হাঁটবার কথা ছিল, আমরা কি সেই ওয়েতে হাঁটতে পারছি? আমাদের হাঁটবার পথে যদি আপনার কাছে থ্রেট মনে হয়, যদি মনে হয় যে আপনার কাছে কোনো থ্রেট আছে, সেই থ্রেটগুলো কী কী, উল্লেখযোগ্য থ্রেটগুলো কী কী? দেখেন, সবচেয়ে বড় থ্রেট এই মুহূর্তে ভার্চুয়াল জগতের কোনটা প্রচার, কোনটা অপপ্রচার, এটাকে আইডেন্টিফাই করা এবং সেটা মোকাবেলায় সরকারের সক্ষমতার জায়গাটুকু কতটুকু, সেটা সবচেয়ে বড় থ্রেট। এই যে আগামী যে উত্তরণের যে জায়গার থেকে আমরা যাচ্ছি, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন, এই নির্বাচন সংঘাতপূর্ণ হতে পারে, এই নির্বাচন সাংঘর্ষিক হতে পারে, এই নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে, এবং এই ট্রানজিশন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে পারে, সরকার বিভ্রান্ত হতে পারে। বাধাগ্রস্ত কেন হতে পারে?
কারণ কোনটা সত্য কোনটা অসত্য এটি যাচাই করে তার প্রতিরোধ করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম ব্যবহার করা দরকার এখন পর্যন্ত সেটি অনুপস্থিত। মানে এটি কি রাষ্ট্রের কাছে নেই, না রাষ্ট্র বুঝতেছে না? রাষ্ট্রের কাছে নাই এমনটা আমি মনে করি না। এখন প্রশ্ন হলো রাষ্ট্র বুঝতে পারছে না সেটাও আমি মনে করি না, কিন্তু যারা এই সমস্ত প্রতিরোধ করবে বা নিয়ন্ত্রণ করবে তাদের এক ধরনের শৈথিল্যতা এই জায়গাতে পরিলক্ষিত কেন হচ্ছে। তারা শিথিল? কেন শিথিল দেখেন, এই যে আপনার কাছে কি মনে হয়? এখনো গত 18 বছর দলীয়করণ, দলীয় বিবেচনায় নিয়োগ এবং জেলাভিত্তিক নিয়োগে এখনো প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সিভিল প্রশাসন বলেন, সকল জায়গায় এখনো তাদের ভাবাদর্শনে বিশ্বাসী মানুষজনগুলো এখনো রয়ে গেছে। মানে ওভার দ্য নাইট তো এগুলো চেঞ্জ করা সম্ভব নয়। এবং কিন্তু তারা তো মনে করেন যার অপরাধ খুঁজে পাওয়া যায়নি, হয়তো আপনি অনুমান করছেন তিনি অপরাধী, চিহ্নিত অপরাধীরা এখনো রিওয়ার্ডেড হচ্ছে, অনেক চিহ্নিত রিওয়ার্ডেড হচ্ছে। হচ্ছে। আপনি যদি এই যে কয়েকদিন আগে যে ডিসি, জেলা প্রশাসক, এসপি মহোদয়ের পোস্টিং যদি দেখলেন, এরকম তো অনেক পেপার পত্রিকা আমরা দেখছি যে তারা কোন কোন জায়গায় ছিল গত 18টি বছর, কত ভালো সুযোগ সুবিধা তারা করেছে। আবার একইভাবে আমরা এটাও দেখতে পাই যে যারা গত 18 বছরে জুলুমের শিকার হয়েছে, আমি অন্তত একজনকে চিনি যিনি আমার বড় ভাই, যে তিনি আগেও যে রকমটা ছিলেন এখনো ঠিক একই রকমই ছিলেন, খুব ভালো কিছু নাই। তার মানে এই যে আমাদের মানে জাস্ট ক্যালেন্ডারের পাতা বদলেছে, ভাগ্য একটু বদলায়নি। না, ভাগ্য একটু বদলানি এটা আমি বলবো না, কথা বলতে পারছি, আপনি এখানে হোস্টিং করতে পারছেন, ভাগ্য তো বদলাইছে, কিন্তু মানুষের জন আকাঙ্ক্ষার যে জায়গাটা সেই জায়গার পূরণ করলে ভালো হতো। কিন্তু ওই যে আপনি বললেন ওভার দ্য নাইট তো করা সম্ভব নয়। তবে আমি এতটুকু বলতে চাই যে এই সরকারের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। এই সরকারের যারা কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, কারো কিন্তু ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। 1400+ মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের এই ভোটাধিকার প্রয়োগ করার একটি সোপান তৈরি হয়েছে। আপনি বলছেন যে কথা বলবার স্বাধীনতা আছে, কথা বলবার স্বাধীনতা আছে, হুমকিও তো বেড়েছে। না, হুমকি তো বাড়বে কখন? যখন আপনি রাষ্ট্র হুমকি দিচ্ছে না, কিন্তু সোসাইটির মধ্যে কিন্তু না, নানান ধরনের সোসাইটি কখন হুমকি দেওয়ার সাহস পায়? যখন রাষ্ট্রের অর্গানগুলা এক করে না। রাষ্ট্র কিন্তু স্বাধীনতা দিয়েছে, রাষ্ট্র কিন্তু কথা বলবার না, স্বাধীনতা আমি সে দিয়েছে। কথা বলছি, এই যে যারা হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না কেন সেটা কথা দেখতে হবে। দেখেন, এই যে ভয়াবহ যে হাদির উপরে যে হামলাটি হলো, তার প্রতি থ্রেট ছিল। 3 মাস আগে অস্ত্র মামলায় তার জামিন কি করে হলো? কোন দলের আইনজীবী তাকে জামিনে ছাড়িয়ে আনার জন্য তদবির করলো 3 মাসের মধ্যে? এবং সেখানে সরকারি লয়ার ছিল। আমি ধরলাম যে উনি আইনজীবী নিয়োগ হয়েছেন, উনি ওনার পক্ষের আসামিকে একজন পেশাজীবী হ্যাঁ মানুষ। উনি করবেন, কিন্তু যিনি সরকারি আইনজীবী ছিলেন তিনি তার ট্রাক জানেন তো, তার রাজনৈতিক ট্রাক জানেন যে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা ছিল, এবং তিনি জানতেন যে অস্ত্র মামলায় গ্রেপ্তার হলো, কি করে জামিন পেলেন? কেন সরকারি কৌশলী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাষ্ট্র তাদেরকে পুষছে? আমি দোষারোপ করতে চাচ্ছি না, তারা সঠিক দায়িত্ব পালন করেন এটা আমি মনে করতে চাই, আমি জানতে চাই। কিন্তু এর ভেতর দিয়ে বহু সন্ত্রাসী, এই যে কালকে চিটাগাঙ্গে একজনকে দেখলাম, একজন সন্ত্রাসী সে বের হয়ে গেছে। কি করে বের হচ্ছে তারা? কি করে বের হচ্ছে তারা? আইনের ফাঁক ফোকর দিত। এখনো বাংলাদেশের কোর্টগুলোতে দুটি দলের দুটি দলের আইনজীবীরা লিড করছে, দুটি দলের। এখন তো আপনি তাদেরকে ফেসিস্ট বলতে পারবেন না। তাহলে সেই দুটি দল যারা 18 বছর ঘরে ঘুমাতে পারেনি, জেলখানায় গিয়েছে, জুলুম নির্যাতন যেতে পারেনি, তারা মামলা করতে পারেনি, কোর্টে ফেস করতে পারেনি, তারা কেন এই সমস্ত স্বীকৃত অপরাধীদের জামিনের জন্য কোর্টে দাঁড়াচ্ছে? দোষ আপনি কাকে দেবেন? তার মানে দোষ কাকে দেবেন? হাসানাত ভাই, আমাদের কাছে অর্থই হচ্ছে মুখ্য। দেখেন, এটি হওয়া উচিত না, কিন্তু আমি যদি এই বিষয়গুলো আলোচনা করি তাহলে তো আপনার সাথে আমাকে সংহতি প্রকাশ করতেই হবে। এটি হওয়া উচিত নয়, কারণ গত 18টি বছরের জন্য ইলিয়াস আলীকে আমরা খুঁজে পাইনি, চৌধুরী আলমকে খুঁজে পাইনি, গুমঘর আমরা পেয়েছি। আমার সন্তানরা, শিশু বাচ্চারা, 11 জন 12 জন শিশু বাচ্চা আত্মহত্যা দিয়েছে সেই দেশে। তাদেরকে রক্ষা করার জন্য যখন এই 24-এর পক্ষভুক্ত আইনজীবীরা কোর্টে দাঁড়িয়ে আবরার হত্যা মামলার আসামিদেরকে বাঁচানোর জন্য কোর্টে দাঁড়িয়ে যখন পরবর্তীতে রাজনীতির মঞ্চে, টকশোর মঞ্চে এসে নীতিবাক্য কন, মানুষ মুখ টিপে হাসে। রাজনীতি বদলাবার কিছু নেই, মানুষ বদলাতে হবে, মানসিকতা বদলাতে কারণ হবে। মানুষ তো রাজনীতির প্র্যাকটিসটা করে, তো সেই জায়গাতে তো আমরা বদলাতে পারিনি। গত 18 বছর ছাত্রলীগ যে স্লোগান দিয়েছে,
আমি আমার ওই ছাত্র দলের বন্ধুর কাছ থেকে সেই স্লোগান শুনতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না। যুবলীগ যে স্লোগান দিয়েছে, যুব দলের মুখ থেকে সেই স্লোগান শুনতে চাই না। আওয়ামী লীগ যে প্রতিহিংসা রাজনীতি করেছে, বিএনপি জামাত সেই প্রতিহিংসা রাজনীতি করে, সেটা চাই না। কিন্তু আজকে ক্যাম্পাসে আজকে জাতীয় রাজনীতিবিদকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, সেটি কিন্তু সেই ফ্যাসিজমকে আমাকে মনে করিয়ে দেয়। কয়েকদিন আগে আমরা দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে একজন বয়োজ্যেষ্ঠ নেতা তিনি গেলেন হাদিকে দেখার জন্য। সেখানে যে বাজে স্লোগানগুলো দেওয়া হতো, এগুলো কারা দিত? আজকে 24-এ দাঁড়িয়ে যারা এগুলো করছে, তারা কি সত্যি সত্যি কি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায়? তার মানে আপনার কথা যদি ধরি যে আমরা কি তাহলে একটা একটা লেট ফ্যাসিজমে আছি? একটা নির্বাচিত সরকার যদি, শক্তিশালী সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে এবং তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে যে প্রবণতাটা এখনো দেখি, মানুষকে অশ্রদ্ধা করার যে রাজনীতি, যেটা গত 18 বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে অশ্রদ্ধা করা হয়েছে লিফট বন্ধ করে, বেগম খালেদা জিয়া যে দেশের নেত্রী, কোনো দলের নয়, তাকে একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আজকে ছাত্রদল এখানে তাদের নেতাকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, উনি আসতে পারেননি দেশে। ঠিক একই কর্মকাণ্ড যদি আজকে নতুন করে বাংলাদেশে এই 24-এর পরের বাংলাদেশে আমরা দেখি, সেটি আমাদেরকে কোনো স্বপ্ন দেখায় না, সেটা আমাদের কোনো ভবিষ্যৎ দেখায় না। দেখায় না। হচ্ছে শক্তিশালী সরকার না, রাজনৈতিক সরকার না, শক্তিশালী পার্লামেন্ট দরকার। শক্তিশালী পার্লামেন্ট দরকার, যেখানে এবং ক্ষমতাকে প্রশ্ন করা যাবে, এবং শুধু ওইটুকুই নয়, অন্তত সুশাসন নিশ্চিত করতে হবে। না, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যায় সেখানে সুশাসন নিশ্চিত না, করতে রাষ্ট্র। ওখানে এই ক্ষমতার বলয়ের মধ্যে থেকে আমরা কিছু কিছু ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করি, যে ফ্রাঙ্কেনস্টাইনগুলো আমাদেরকেই খেয়ে ফেলে। আওয়ামী লীগ 18 বছরে অজস্র ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে, খেয়ে ফেলেছে শেখ হাসিনাকে। দেখুন, ক্ষমতাকে ঘিরে একটি বলয় তৈরি হয় সব সময়। দেখবেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আশপাশে একটি বলয় ছিল, যে বলয়টি একটা সময় গিয়ে অর্থ, বিত্ত, ক্ষমতার সব নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, সেরকম বলয় আবার রাজনৈতিক শক্তিগুলোকে ঘিরে তৈরি হচ্ছে কিনা। কিছু কিছু মানুষের তৎপরতা আমাকে শঙ্কিত করে, কারণ আমি রাজনীতির খুব কাছে থেকে অন্তত তৃণমূল পর্যায়ে দেখার আমার সুযোগ হয়েছে। আমরা যদি বিএনপির 91-এর সরকারের কথা বলি, 96-এর সরকারের কথা বলি, তারপরে যদি এই 18 বছরের সরকারের কথা বলি, এই কিচেন ক্যাবিনেট একটা সরকারকে ধ্বংস করে দেয়। আজকে যারা ক্ষমতায় যাবেন বলে মানুষ মনে করে, তাদের মধ্যে যদি এই ধরনের নিতে চায়, আমি অনুরোধ করব তারা দয়া করে অতীত থেকে শিক্ষা নেবেন। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। কারা তারা যারা তাদেরকে বিপদগামী করে? কারা তারা যারা দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে এক ধরনের অস্বস্তির জায়গা তৈরি করে? জনগণের ভাগ্য বদলের পরিবর্তে নিজেদের ভাগ্য। কারণ এই সবচেয়ে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, যে এই সমস্ত এই যে কিচেন ক্যাবিনেট, তারা একটা দলের জন্য, একটি দলের ইমেজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন শেষে ভোটার যারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে, তারা সকালবেলা চায়ের টেবিলে বসে আপনার জন্য একটি ভালো কথা বলল কিনা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য এক ধরনের যে অদৃশ্য ছায়া জনগণের মাঝখানে, নেতার মাঝখানে তৈরি করে দেয়, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আগামী দিনের নেতৃত্ব দূরে থাকবে। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, ড্রয়িং রুমে বসে থাকা রাজনীতি আর মাঠের রাজনীতি কিন্তু ভিন্ন। মাঠের রাজনীতিতে যে সমস্ত ব্যক্তিগুলো দক্ষ, পারঙ্গম এবং যারা দীর্ঘ 18টি বছর ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ফাইট করে, লড়াই করে, কর্মীদের পাশে থেকে এই দলটাকে, এই যারা ক্ষমতায় আসবেন তাদেরকে নিয়ে আসছে, তারা যেন মানুষের প্রতি বিনয়ী হন, মানে যারা রাজনীতিটাকে এই বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসছে এবং তাদেরকে নিয়েই যেন। এবং শুধু এতটুকু বলি, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে মানুষ বিনয়ী আচরণ আশা করে। বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন, ছাত্র বন্ধুদেরকে আমি স্যালুট জানাই যে তাদের এই লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন 24-এ। উনি দাঁড়িয়ে অসুস্থ মানুষ 3 মিনিট কি 3.5 মিনিটের একটা ভিডিও বক্তব্য দিয়েছিলেন। তিনি সেখানে কি বলেছিলেন? তিনি সৌহার্দ্যের বাংলাদেশের কথা বলেছেন, ভ্রাতৃত্বের বাংলাদেশের কথা বলেছেন, ঐক্যের বাংলাদেশের কথা বলেছেন, প্রতিহিংসার রাজনীতিকে বর্জন করার কথা বলেছিলেন। এই বেগম খালেদা জিয়ার রাজনীতি যদি আগামী দিনে যদি এই জাতির সমস্ত রাজনৈতিক দলগুলো এই 3টি কথা যদি শুধু প্রতিপালন করে, তাহলে আজকে ক্যাম্পাসে স্লোগান হওয়ার কথা নয়, আজকে ঢাকা মেডিকেল কলেজে এই সমস্ত অগ্রহণযোগ্য স্লোগান হওয়ার কথা নয়। এবং যারা একসাথে রাজনীতি করলেন, একসাথে সরকারে থাকলেন, একসাথে ক্ষমতায় থাকলেন, আজকে 24-এর পক্ষভুক্ত যখন স্বৈরাচার যখন আপনাদেরকে পেছন থেকে আবারও
মুখোমুখি দাঁড় করাতে চায়, তখন সেই ট্রাপে দয়া করে পা দিয়ে জাতিকে আরেকবার বিপদগ্রস্ত করবেন না, জি। সেই আহ্বানটা রাখতে চাই। নিজামুদ্দিন হাসনাত ভাই বললেন যে সৌহার্দ্যের রাজনীতি বা বেগম খালেদা জিয়ার এই যে প্রথম 3 মিনিটের যে ভিডিও বার্তা, এখান থেকে যদি 3টে কথাও নেওয়া যায় এবং ক্ষমতাকে ঘিরে একটি বলয় তৈরি করা, এই জিনিসগুলো আপনি কিভাবে দেখেন? আপনি তো এই প্রজন্মের একজন তরুণ রাজনীতিক, এখনও ক্যাম্পাসে দাপিয়ে বেড়ান। হ্যাঁ, আপনাদের কাছ থেকে তো হাসনাত ভাইরা সেটি প্রত্যাশা করেন। আপনার কি মনে হয় আসলে আবারও কি সেই যে বলয় তৈরি হলে আবারও তো সেই ফ্যাসিজম তৈরি হয়ে যাবে? আসলে পলিটিক্সে কিছু বিষয় থাকবেই, একেবারেই রিমুভ করা অসম্ভব, কিন্তু আশার দিক হচ্ছে দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল একই রুমে বসা, এটা আমাদের কাছে কল্পনার মতো ব্যাপার ছিল। কিন্তু এখন দেখেন যে কোনো সংকটেই ডক্টর ইউনূস যখন ডাকতেছে, সবগুলো দল কিন্তু একই রুমে বৈশাখ কথা বলতেছে। আসলে কি বিশেষ বলছে? কোনো চেঞ্জ আমি এটাই একেবারে বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে আমি সেটা বলবো না, বাট এখানে আমি খুব আশাবাদী হই এই কাজগুলোতে, এবং এটা জুলাই গণ অভ্যুত্থানের কারণেই হয়তো এটা সম্ভব হয়েছে। এবং না, নিজামুদ্দিন, আমি এখানে আপনার বিরোধিতা করব। প্রত্যেকটি ভোরেই একটি নতুন সূর্য ওঠে এবং এই নতুন সূর্য নতুন সম্ভাবনাকে নিয়ে আসে, কিন্তু প্রত্যেকটা দিন কি ওই নতুন সূর্যের যে সম্ভাবনা হাতছানি দেয় সেটা কি নিয়ে আসে? সেটা হয় না, কিন্তু সেটি যদি হতো, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রক্তাক্ত রাজপথ, যে বিভীষিকাময় এক বাংলাদেশ থেকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা ছিলাম, আপনিও ছিলেন নিশ্চয়ই, আমরা কি সেই 5 আগস্ট পরবর্তী যে 8 আগস্ট পর্যন্ত যে সম্প্রীতির বাংলাদেশ, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন হয়নি, কেউ কারোরটা চুরি হবে এরকমও চিন্তা কেউ কারোরটা করেনি, হ্যাঁ, প্রত্যেকের জন্য যে আন্তরিকতা দেখিয়েছে, আমরা কি ধীরে ধীরে আরেকটু এগোবার কথা ছিল? তো আমরা কি এগোতে পেরেছি? এখানে আমি আপনার সাথে একমত। আসলেই সত্যিকারে 5 তারিখ থেকে 8 তারিখের যেই 3 দিন, আমাকে যদি বলা হয় বাংলাদেশের জনগণের শাসন বলতে কোন সময়টা, আমি ওই 3 দিনকে বলবো। ওইখানে পুলিশের প্রয়োজন হয় নাই, আর্মির প্রয়োজন হয় নাই, নিজেরা নিজেদেরকে কোনো নিজেরাই নিজেদের দায়িত্ব মানে নিয়ে নিজেরাই সত্যিকারে জনগণ যে রাষ্ট্রের মালিক, ওই 3 দিন বোঝা গেছে। আর এই বিপ্লবটা দেখেন, বিপ্লব গণ অভ্যুত্থান যেটাই বলেন, এই 15 থেকে 17 বছরের যেই নিপীড়ন নির্যাতন আমাদের চোখে সামনে দেখা, আমাদের অনেক বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর জীবন, ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে এই গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য। হ্যাঁ, কথা বলতে বলতে সবার ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, এটা খুব মারাত্মক পর্যায়ের ছিল। যেই ছেলেটা পলিটিক্সে ইনভলভ ছিল না, এবং আই হেট পলিটিক্স, হ্যাঁ, সেও বলছে আই লাভ পলিটিক্স। আই লাভ পলিটিক্স, এবং এই যে একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, এটা শুধু রাজনীতিবিদদের দ্বারা তৈরি হয়েছে বলে আমি মনে করি না। তবে রাজনীতিবিদরা এখানে সবচেয়ে বড় ভূমিকাটা রাখছে। যেমন আমি যেই সংগঠন বিলং করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমার এই সংগঠনের 142 জন নেতাকর্মী শুধু এই 36 দিনের আন্দোলনে শাহাদাত বরণ করছে, এবং জাতিসংঘের রিপোর্টে তো 1400 লোকের কথা বলা হয়েছে। আমার মনে হয় শহীদের সংখ্যা অনেক বেশি। আসলে এই যে জুলাই না জানা আরো অনেকে আছে, এই যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নতুন করে স্বপ্ন দেখে। আজকে যখন আমরা আলোচনা করছি তখন আর স্বপ্ন দেখে না, তখন মানুষ আশাহত হয়, মন খারাপ করে। দেখেন, রাজনীতি কি সেই পুরনো পথেই আবার আগাচ্ছে না? সেই পুরনো পথেই তো এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় সেই মুখোমুখি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা, সেই প্রতিশোধ পরায়ণতা সবই তো ফিরছে, হয়তো রূপ বদল করেছে। আমার কাছে কি মনে হয় জানেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু ক্যালেন্ডারের পাতা বদলে দিয়েছে, আমাদের মানসিকতা বদলাতে সক্ষম হয়েছে। এটা মানা অনেক আপনার সাথে আমি অনেকাংশেই একমত। তবে এই যে 1.5 বছরের যেই সরকার, আমি এই সরকারের সমালোচনা করব না, কিন্তু কিছু কথা আজকে থেকে 3 বছর পরে যদি আমরা আলোচনা করি, আমি আপনি আমরা যদি থাকি, তাহলে কি আমরা এই বিষয়ে স্কিপ করতে পারবো? এই বাস্তবতার মধ্যে থাকবো না? আমরা কি ভালো সময়ের মধ্যে চলে যেতে পারবো? সেই সিমটম কি এখন দেখছেন আপনি? বর্তমান সিচুয়েশন দেখে আশাহত হওয়ার মতো অনেক কারণ আছে। আমি যেটা মনে করি, আমি বারবারই একটা কথা বলি যে একটা রাষ্ট্র চালানোর জন্য যে সরকারটা জনগণের হওয়া প্রয়োজন। এবং এখনের যে সরকারটা, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এর তো মানে আনএনিমাস সাপোর্ট আর কোনো গভর্নমেন্ট পাইছে বলে মনে হয় না।
নির্বাচিত এই সরকারও পায় না। পায় নাই, এবং সবগুলো দল একটা মানুষের ডাকে যাচ্ছে। এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা নতুন ব্যাপার আমি মনে করি। কিন্তু এখানেও কিন্তু কিছু করাপশন, কিছু ব্যাপার স্যাপার হয়ে গেছে। তা আমি আশাবাদী মানুষ, আমি সামনে যেই সরকার আসবে, যারাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, আমি চাইবো বাংলাদেশে আসলে আগামী দিনে আমাদের এই দোষারোপের রাজনীতি, এই মানে এই তর্কাতর্কির রাজনীতি, যে সব সব বিষয়ে একমত দ্বিমতের রাজনীতি থেকে বাইর হইয়া আমাদের আলটিমেটলি একটা সমস্যা সমাধানের রাজনীতি প্রয়োজন। জি। যে যার পেটে ভাত নাই তার ভাতের ব্যবস্থা হোক, যেই যার কৃষকের কর্ম নেই কর্ম তাকে নেই কর্ম কর্মে হোক। হোক। আমার বাড়ি হাওড় অঞ্চলে, সুনামগঞ্জের হাওড় অঞ্চলে। আমার যেই উপজেলা মধ্যনগর উপজেলা, একটা উপজেলায় 50টার উপরে গ্রামে প্রাইমারি স্কুল নেই। আপনি চিন্তা করেন সেখানে এই যে বেসিক জায়গাগুলো। আমি চাইবো আগামী দিনে যেই সরকারটাই আসুক, আসলে এখন ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা তো আমাদের বলতেই হবে। মানুষের বেসিক যেই আমরা needs গুলো ইতিহাস আছে, অনেক গড়েছি, কিন্তু হ্যাঁ, আমরা এখন ইতিহাস থেকে একটু শিক্ষা নেই। শিখি নেই। কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন, আমাদের সমস্যা সমাধানের একটা রাজনীতি আগামী দিনে হোক, মানে আমরা সমাধান যাত্রা আমাদের। সমাধান যাত্রা হোক। জি, এইটা আমরা ধন্যবাদ। চাই আগামী দিন। জি, নিজামুদ্দিন, সেই রাজনীতিটা ডক্টর হাসনাত আলী, ফ্যাসিজম ইজ কাল্টিজম and cultism creates absolutism. Absolutism creates cultism and cultism creates fascism. তো আমরা কি রাজনীতিতে ওরকম অ্যাবসলিউটিজমের দিকে যাচ্ছি কিনা, যে হাসানাত ভাই আপনি ছাড়া হবে না, আপনি শেষ ভরসা, এরকম এক ব্যক্তি কেন্দ্রিক আবারও চলে যাচ্ছে কিনা? দেখেন, আমাদের সমস্যাটা তখনই তৈরি হয়ে যায় যখন গণতন্ত্রকে কেউ গলা টিপে হত্যা করতে চায়। জিয়াউর রহমানকে নিয়ে তো কেউ প্রশ্ন তোলেন না, বেগম খালেদা জিয়াকে কেউ প্রশ্ন তোলেন না। জনগণের রাজনীতি করেছেন তারা। প্রশ্ন কখন হয়? যখন আপনি কাগজে কলমে বাকশাল তৈরি করেন, কখনো কখনো কাগজে কলমে গণতন্ত্রের কথা বলে মানুষের ভোটাধিকার হরণ করেন। সমস্যা সেই জায়গায়। আমি ওই আমার ছোট ভাইয়ের সাথে একটা জিনিস আমি বলতে চাই, উনি একটা কথা বলেছেন। আমি যদি ওনাকে প্রশ্ন করি যে আপনার দল যদি ক্ষমতায় আসে, তাহলে আপনার দলের প্রধান কি অধ্যাপক এনুজ যেরকম কোনো সংকট তৈরি হলে সব দলকে ডাকেন বা প্রধান দলকে ডাকেন, আমরা কি এই নিশ্চয়তাটুকু পেতে পারি যে বিএনপি ক্ষমতায় আসলে ওইভাবে ডাকবেন? গত 18 বছরে আমরা সাইদ ভাই হাজারো বার বলার চেষ্টা করেছি যে বসেন, রাজনৈতিক দলগুলো বসেন, আলোচনা করেন, সমাধান করেন। সমাধান করেননি। ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আমার 1400+ রক্ত আমাদের হাতের ওপর দিয়ে তার লাশ দেখছি আমরা। আবু সাইদকে বুক চিতিয়ে তাকে আত্মাহতি দেখছি। সবাইকে নিয়ে করতে হবে। আমিই করব এই ধারণাকে পরিবর্তন করে আমরা করব, এই কনসেপ্টে যদি আমরা না আসি, আর আমি না, না আমরা করব এই কনসেপ্টে যদি আমরা না আসি, আমি যে আগেই বললাম যে আপনি দলীয় নেতা কর্মীর দরকার আছে, কিন্তু দিন শেষে একটি দল কতটুকু প্রশংসিত হবে, একটি সরকার কতটুকু সমাদৃত হবে, সেটা নির্ভর করে তার জনবান্ধব কর্মসূচির উপরে। ভোটাররা চায় দিন শেষে মেজর কয়েকটি কথা: মিথ্যা মামলা হবে না, গায়েবী মামলা হবে না, বাড়িঘর থেকে যে ওই যে ওরা যেরকম ওই ধান ক্ষেত জাম খেতে ঘুমাইছে সেটি হবে না, ক্যাম্পাসে শুধু একটি দল থাকবে না, সকল ছাত্র সংগঠনরা তাদের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। ভিজিএফ কার্ড নিয়ে 10% কমিশন খাওয়া হবে না, 10% খাওয়া হবে না। মানুষ শুধুমাত্র ওইটুকু শান্তিটুকু চায়। এটি যদি কোনো নির্বাচিত সরকার নিশ্চিত করতে পারে, তাকে পরবর্তী 5 বছরে আবার নির্বাচনে ক্ষমতায় থেকে সরানো কিন্তু খুবই ডিফিকাল্ট। কিন্তু ভোটাররা কিন্তু এত শক্ত কথা শুনতে চায় না। ভোটাররা চায় যে আপনার হেলথ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে গেলে তিনি ডাক্তার পাবেন কিনা, নার্স পাবেন কিনা, চিকিৎসা পাবেন কিনা, ওদের মতো করে ভাষা করবে। আমি কমিউনিকেশনের মানুষ। আপনার অডিয়েন্স যারা, রিসিভার যারা, স্টেক হোল্ডার যারা, তারা যে ভাষা শুনতে চায়, দয়া করে সেই ভাষায় রাজনৈতিক দলটা কথা বলবে। এবং সেই ভাষা নিয়ে যদি ভোটারের কাছে আপনি যান, আপনার তাহলে বেহেশতের টিকিট বিক্রি করতে হবে না। মানুষ এই দুনিয়াতে যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকতে চায়, সেগুলোর টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। এটি করা দরকার রাজনীতিবিদদের। জি, ধন্যবাদ হাসনাত ভাই, ধন্যবাদ নিজামুদ্দিন। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।